মার্কিনিরা কি করে, কোনো জায়গায় গেলে আগে তাদের বিমান বাহিনী এবং ওই যে মিসাইল সিস্টেম ওই এলাকায় তছনছ করে দেয়, বোমা টোমা বিস্ফোরণ করে। পরে তাদের হাম্বি টাম্বিতে এইসব আর্মিরা উঠে একটা হেভি ফিগার, সুন্দর সুন্দর, মনে কি সুন্দর খায়া দেয়া। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে এরা যে কতটা মানে অথর্ব সেটা প্রমাণ। পরে যে ভারতের আগরতলা এবং অন্য একটি এলাকায় আমাদের 2টি দূতাবাস তারা দখল করে নেয়, পতাকা পুড়িয়ে দেয়, বাংলাদেশের অফিস তছনছ করে, তখন কি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়? আমাদের বাংলাদেশি মানুষ নিজের দেশের কথাটা, নিজের কথাটা স্পষ্টভাবে বলতে পারে না যে ভবিষ্যতে আমি হয়তো ভারতের ভিসা পাবো না, এইটা সেটা। আরে আমার দেশের কথা আমি বলবো, এতে সে কি রিয়েক্ট করলো তাতে আমার কিছু আসে যায় না। সুপ্রিয় দর্শক, ছুটির দিনের খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো ছুটির দিনেও আমাকে অফিস করতে হচ্ছে। রয়েছে কাজল হায়দার, এবং আমি তো একা করব না, আতিক ভাইকেও ধরে নিয়ে আসছি। আতিক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আতিক ভাই একজন সিনিয়র সাংবাদিক, আপনারা এতদিনে ওনার পরিচয় জেনে গেছেন। বিশেষ করে আন্তর্জাতিক বিষয়ে তার অগাধ জ্ঞান, এবং তার জ্ঞানেতে আমি কিছু জ্ঞানের সাগর থেকে কিছু আমার পুকুরে ঢালছি। যাক, সে কথা। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে অনুরোধ জানাচ্ছি, আপনারা কোথা থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন একটু লিখে পাঠান তো। আমরা জানি যে দেশের বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই টক শোটা আপনারা দেখেন, উপভোগ করেন, আমাদের পরামর্শ দেন। শুরুতে লিখে পাঠান। আমি একটু ইউটিউব চ্যানেলে যে দর্শক শ্রোতা রয়েছেন তাদের একটু কমেন্টস পড়ছি। মুসলিম মিয়া লিখছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজিজ মোহাম্মদ লিখছেন, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে দেখছি আপনাদের টক শো এ যাবৎকালের মধ্যে আজকের সংবাদ ছিল খুবই আনন্দের। ধন্যবাদ কাজল হায়দার এবং আহমেদ আতিক ভাইকে। ভালোবাসা অবিরাম, আপনার জন্য ভালোবাসা। এমডি শফিকুল লিখছেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা কি ইয়েমেনের সরকারের বাহিনীকে সম্বন্ধে বলবেন? এটা অলরেডি কালকে বলে ফেলেছে। তারপর একটা পার্টে তারা কিভাবে তাদের সরকারকে, আমি বলে রাখি যে আমেরিকান সৌদি আরব প্যাট্রোনাইজ করে, আর সাধারণ মানুষের যদি আপনি বলেন তাহলে তাদের প্রতিরোধ যোদ্ধারা অক্ষয়, পিছনে ইরান আছে। EN4 একটা আইডি থেকে আমাদের সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আব্দুস সালাম লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাদের টক শো হৃদয় স্পর্শ করে, মাশাআল্লাহ। ওমান মাস্কার থেকে ধন্যবাদ আপনাকে। নুরুল আফসার লিখছেন, আসসালামু আলাইকুম সদ্য কাজল আতিক ভাই, আপনাদের দুজনকে মোবারকবাদ সামরিক বিষয়ে সুন্দর আলাপ করার জন্য। আতিক ভাই, আপনার তো অনেক সুনাম করলো, সুনাম বজায় রাখেন, আপনার দায়িত্ব। আসলে মহাকালের গর্ভে আমি এক ধূলিকণা মাত্র, এটা বলেছিল কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রো। তো এরকম আপনারা যেভাবে বলছেন আমরা ধূলিকণা না, ধূলিকণার চেয়েও আরো নিম্নমানের জিনিস। হ্যাঁ, পৃথিবীতে অনেক এক্সপার্টাইজ, অনেক কিছু আছে। তো আমরা এই যে একজন দর্শক শ্রোতা জানতে চেয়েছেন যে ইয়েমেনের যে বিশেষ বাহিনী সম্পর্কে, এটা আমরা বলি। আপনারা নিশ্চয়ই জানেন যে কারবালার ঘটনায় ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের যে বংশধর, তারা পরে ইয়াজিদের দরবারে যায়, পরে ওইখান থেকে আবার তারা সাধারণ মানুষের কাছে ফিরে আসে। তো ইমাম হাসানের বংশধরার একটি অংশ চলে যায় ইয়েমেনে, এবং ইয়েমেনের এই যে প্রতিরোধ যোদ্ধা বা বিদ্রোহী যোদ্ধা যারা ইয়েমেনের একটা অংশ নিয়ন্ত্রণ করতেছে, এদেরকে বলা হয় ইয়েমেনে হাসানি কবিলা, মানে ইমাম হাসানের বংশধর। তো আপনারা খেয়াল করবেন, এই ইয়েমেন থেকেই কিন্তু সুফিদের একটি দল, এই হাসানি কবিলারই একটি অংশ বাংলাদেশেও এসেছিল। তারা ইয়েমেনের সেই মাটি হাতে করে নিয়ে এসেছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ, উনি এসে সিলেটের মাটির সাথে এটার মিল খুঁজে পেয়েছেন এবং ওইখানে উনি সেটেল করেন, এবং ওনার সাথে আসা বিভিন্ন লোকদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উনি আবার প্রেরণ করেন, তুমি এই দিকে, তুমি ওই দিকে। যেমন কুমিল্লার কথা বলে কেউ কেউ, যে ওইখানেও একজন অলির মাজার আছে কুমিল্লা, সেখানে বসে ওই লোক যেহেতু ভারতীয় উপমহাদেশে হয়ে আসছে, তারা এখানে হিন্দি ভাষা, উর্দু ভাষা এগুলো তাদের রপ্ত হয়ে গিয়েছিল। তো ওনাকে বলা হয়েছিল কুহ মিলা, যেখানে কুহ মিলবে, কুহ মানে হলো ছোট টিলা প্রান্তর এই ধরনের, ওইখানে গিয়ে তুমি থামবে। তো সে ওই কুমিল্লা অঞ্চল, সেটার আগে অন্য নাম ছিল, ওইখানে এসে যখন বললো কুহ মিলা, এই কুহ মিলা বারবার হইতে হইতে এই কুহ মিলা থেকে কেউ কেউ বলে যে কুমিল্লা নামটা এসেছে। তো এই হলো আপনার ইয়েমেনের, এদেরকে কেউ কেউ হুতি বলা যাবে না। আচ্ছা, তো ইয়েমেনের এই প্রতিরোধ যোদ্ধাদের নাম আপনারা জানেন, ওদের আলাদা নাম আছে। আমরা
টেকনিক্যাল কারণে এই শব্দটা উচ্চারণ করতে পারতেছি না। তো এরাই এখন কিন্তু সেই প্রতিরোধ যোদ্ধা, এবং মার্কিনী এবং সৌদি আরব, আশেপাশের সব ইউরোপের সৈন্য, ফরাসি বিমানবাহী রণতরীও এসেছিল বাব আল মানদেবে, ব্রিটিশ যুদ্ধজাহাজ এসেছিল, এগুলার সবগুলাকে কিন্তু তারা গত 8-10 বছর যাবৎ লড়াই করে যাচ্ছে, এবং সম্মিলিত ইউরোপীয় শক্তি এখানে টিকতে না পেরে চলে গেছে, এবং পেছন দিয়ে আসছিল সৌদি আরব, আরব আমিরাত, এরাও এদের সাথে ঠিক পেরে উঠতে পারছে না, তারা কিছু এলাকায় আছে। প্রায় 40-50 বছর আগে থেকেই ইয়েমেনের এই প্রতিরোধ যোদ্ধারা কিন্তু তারা সংঘবদ্ধ, এবং আপনি আরব অঞ্চলের, আরবের বিভিন্ন এলাকায় দেখবেন যে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা আছে বিভিন্ন গোত্রের, যেহেতু এখানে আমরা বাংলাদেশের মানুষ এটার সাথে আসলে খুব বেশি পরিচিত না, ভারত বা পাকিস্তানের লোকরা কিছুটা পরিচিত গোত্রগত বিষয়গুলো। আমাদের এখানে এই আপনার 47-এর ভারত বিভক্তির আগে থেকেই এই গোত্র, জাত, পাত এগুলো কিন্তু উঠে গেছে, যার ফলে আমাদের মানুষ কিন্তু পৃথিবীর সবচেয়ে একটা আরামদায়ক পরিবেশে বাস করতেছে। এইখানে খানের সাথে তরফদারের বিয়ে হয়, তরফদারের সাথে চৌকিদারের বিয়ে হয়, চৌধুরীর সাথে সাইয়েদের বিয়ে হয়, এখানে সব ধরনের সামাজিক সম্পর্ক, মানুষের কোনো শ্রেণীবিন্যাস ছাড়া। এখানে একটাই শ্রেণীবিন্যাস আছে আমাদের দেশে, অর্থনৈতিক শ্রেণীবিন্যাস, ধনী কে গরিব, কিন্তু এছাড়া জাতপাতের প্রথা আমাদের এখানে প্রচ্ছন্ন আর কি, প্রকট না। কিন্তু আপনি ভারতে যান, এক জাতের সাথে আরেক জাতের মিলবে না, এক জাতের মধ্যেই আবার এই গোত্রের সাথে ওই গোত্র মিলবে না। বাঙালির মধ্যেই যেমন নানান প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর আছে, আর উত্তর ভারতের লোকরা মনে করে তারা ভারতের শাসক এবং তারাই এলিট। তো পাকিস্তানেও ঠিক একই রকম আছে, হ্যাঁ, ওখানে প্রচুর জাতপাতের। তো বাংলাদেশে আমরা এগুলো থেকে মুক্ত, কিন্তু আরব দেশগুলোতে কিন্তু, আফ্রিকাতে এবং আরব দেশগুলোতে এটা কিন্তু ব্যাপক আছে। হ্যাঁ, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো পাবেন না, ইউরোপের দেশগুলোয় অনেকটা কম, যেহেতু আধুনিকতার ছোঁয়া, দক্ষিণ আমেরিকাতেও কম, নাই বললেই চলে, কিন্তু আফ্রিকান দেশগুলায়, আফ্রিকান বিশেষ করে আরব অঞ্চলটা, অন্য আফ্রিকান অঞ্চলটা একটু কম, হ্যাঁ, কারণ ওইখানে নানান ধরনের দুর্ভিক্ষ টুর্ভিক্ষ, জাত মারামারি, সংঘাত তারপরেও আছে। আপনি দেখেন যে বিভিন্ন দেশে হুতু তুৎসি, রুয়ান্ডায়, বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের, আমরা ওইদিকে হিস্ট্রি এবং রাজনৈতিক পরিস্থিতিগুলো কম আমাদের এখানে আসে, যার ফলে কিন্তু ওখানে জাতভেদ প্রথা আছে। আর এই যে আরব অঞ্চলটা, বিশেষ করে আফ্রিকার যে উপরের উত্তর, নর্থ, মানে মুসলিম দেশগুলো, যেমন আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া, হ্যাঁ, এইসব দেশে জাতভেদ প্রথা প্রচুর আছে। ওখানে আবার কালো আপনি পাবেন, খুব কম পাবেন, কালোর সাথে সাদা মিক্স আছে, সাদা আছে, এক ধরনের আছে আর কি। আবার আপনি এই আরব দেশগুলোতে, সৌদি আরব সহ বিভিন্ন দেশে, এখানে কিন্তু জাত, গোত্র এগুলো খুবই কঠিন, এবং প্রতিটা গোত্রের নিজস্ব রকম বাহিনীর মতোই থাকে, যেটা বলছিলেন যে আপনি একটা গোত্র। তো এই যে ইয়েমেনের এই প্রতিরোধ যোদ্ধারা হাসানি কবিলা, ইমাম হাসানের বংশধর, তারা কিন্তু সেই 40-50 বছর আগে থেকেই তারা এমনিতেই সুসংগঠিত ছিল। পরবর্তীতে ইরানের ইসলামী বিপ্লবের পর তাদের সাথে তাদের একটা যোগাযোগ হয়, হ্যাঁ, যেমন আহলে বাইত একটা শব্দ আছে মুসলিম ওয়ার্ল্ডে, মানে আহলে বাইত বলা হয় স্পেশালি নবী পরিবারকে, হ্যাঁ, তো নবী পরিবারের বংশধারা অনুসারীদের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়। আর এমনিতে আহলে বাইত হলো মানে আপনার আমার বংশধর, আপনার বংশধরকে আপনি আহলে বাইত বলতে পারেন, কিন্তু আহলে বাইত একটা বিশেষ টার্ম আর কি। যাক, ওই দিক থেকে আমরা এবার ফিরে আসি আমাদের এই অঞ্চলে। দর্শক নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, আমরা এখন আমাদের পাশের দেশ নিয়ে একটু আলোচনা করি। যেমন চীন থেকে, চীনের প্রধানমন্ত্রী কিন্তু, আমাদের প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেলেন, সেই প্রস্তাবটা দিল, সেই প্রস্তাবে ছিল চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে একটা সংযোগের ব্যবস্থা। তো এইটাকে কেউ কেউ নানান কথাবার্তা বলার চেষ্টা করেন। আপনি খেয়াল করবেন, চীনের যারা এই মিয়ানমারের যারা বিদ্রোহী, মিয়ানমার বা বার্মার যারা বিদ্রোহী সরকারের বিরুদ্ধে লড়াই করছে, তাদের সাথেও চীনের যেমন যোগাযোগ আছে, চীনের মিয়ানমারের সরকারি পক্ষের সাথেও চীনের একই রকম যোগাযোগ আছে, যার ফলে চীন যদি এখান দিয়ে কোনো সংযোগ করতে চায়, কেউই কোনো বাধা হয়ে দাঁড়াবে না, বরঞ্চ পাহারা দিবে তারা। হ্যাঁ, বরঞ্চ তারা পাহারা দিবে, যেহেতু চীনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তাদের। আর মিয়ানমারের আভ্যন্তরীণ যে লড়াইটা বিভিন্ন গোত্রের সাথে, বংশের সাথে, এটা সব সময় চলমান আছে। আগে খুব অল্প ছিল, এখন একটু বাড়ছে, এইটাই, আর কিছু না। তো এবং এই অবস্থায় আপনি খেয়াল করবেন, আমাদের কিন্তু এইসব দেশগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেমন একটা সম্পূর্ণ কোশ্চেন করি, এখানেও কি ওই যে বিহারিদের মধ্যে রোহিঙ্গাদের অবস্থা? রোহিঙ্গাদের তো কেউ নিবে না, তারা বলেই দিছে। রোহিঙ্গাদের একটা প্রবলেম হলো কি, ওরা গত 100 বছর যাবতই মিয়ানমারের মূল জাতি সত্তার সাথে মিলে যেতে পারেনি। তারা সবসময় একটু আলাদা থাকতে চায়। কখনো তারা যখন ব্রিটিশরা এখানে গেছিল, তারা ব্রিটিশের পক্ষে চলে গেছিল, কেউ কেউ বলে। এই কারণে মূল বার্মিজ জাতিগুলো বা মিয়ানমার জাতিগুলো রুটের সাথে অনেক দূরত্ব, ওদের সাথে একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে। তারপরে আবার
পরবর্তীকালেও দেখা গেছে অং সান সুচির সময়ও তারা ঠিক ওইভাবে অ্যাক্ট করতে পারেনি। মানে তাদের যে একটা রাজনৈতিক নেতৃত্বের অভাব এবং ভুল সিদ্ধান্তের কারণেই তাদের সাথে মিয়ানমারের মূল জনগোষ্ঠীর কোনো সংযোগ গড়ে ওঠেনি। আবার একটা সময় ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমলে আমরা বিভিন্ন তথ্যে জেনেছি যে অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ আমাদেরকে ফান্ড রেজিং করতে চেয়েছিল যে আমরা যেন এই অঞ্চলটা নিয়ে নেই, আরাকান অঞ্চলটা, এবং তখন অবস্থা এমন ছিল যে আমাদের আনসার বাহিনীকে পাঠিয়ে দিলেও এটা দখলে নিয়ে নিতে পারে। মিয়ানমারের তখন মূল জনগোষ্ঠী বা মূল রাষ্ট্রের এদিকে কোনো নজরই ছিল না। একটা দরিদ্র পীড়িত সাগরের তীরে থাকে বাংলা ভাষাভাষী, বাংলার একটা ফরম্যাট আর কি। হ্যাঁ, তো যাই হোক সেটা হয়নি, এখন সেটা আমাদের জন্য একটা প্রবলেম হয়েছে। কিন্তু তাদের লোক তো আছে আমাদের, কিন্তু তাদের 14-15 লাখ এটা না। 1979-80 সালে যখন তখনও কিন্তু আরেকবার এসেছিল তারা, তখন এই যে বরিশালের আপনার ওই যে এটারে কি বলে সাগর উপকূল এলাকা, ভোলা না, ওই যে আমরা যে চরকুকরি না এখন যে মানুষ খুব ট্রাভেলিং এ যায়, আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ওই যেটা মনে আসছে। তো ওই এলাকায় প্রচুর মানুষ মিয়ানমার আগে কুয়াকাটার ওইদিকে প্রায় 4-5 লাখের মতো সেই 1979 সালে তাহলে তো মিশে গেছে বাংলাদেশ, তারা মূল জনগোষ্ঠীর সাথে মিশে গেছে। তারপরে ওইখানে গেলে ডিটেক্ট করা যায়, ধরেন সেই 5 লাখ এখন বেড়ে 30 লাখের মতো হয়ে গেছে। তারা মূল দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এই জন্য এটারে আর সরকারও কাউন্ট করে না। কিন্তু এখনো যে 12 লাখ সেই কত বছর আগের, 14-15, হ্যাঁ, তো এইটাও কিন্তু এই 12 লাখ আমার ধারণা এটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। সরকারের পুরনো সংখ্যাটাকেই হিসাব করতেছে মূল ধরে। তো সেই মিয়ানমার তারা কিন্তু হঠাৎ করে সাবমেরিন তৈরির কাজে হাত দিয়েছে, এবং বলা হচ্ছে নর্থ কোরিয়ার স্যাং-0 যেটা মডেল সেইটার একটা কপি তারা তৈরি করতেছে। এইটাতে স্যাং-0টা হলো 300 থেকে 350 টন, এবং এটা একটা কোস্টাল সাবমেরিন, লম্বায় 35 মিটারের চেয়ে একটু বেশি। আর মিয়ানমার ওরা এটাকে একটু আধুনিকায়ন করে এইটাকে আপগ্রেড করতেছে, 40 মিটারের মতো লম্বা হয়ে গেছে, এবং এটা 500 টন ধারণ ক্ষমতার মতো। তো এই বিষয়গুলা আমাদেরকে কিন্তু খুব, তারপরে এখন আমরা যেটা দেখতে পাই, আমরা আবার যে পাকিস্তানের দিকে তাকান, মক্কা যে চুক্তি হলো তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, এর ফলে আগামীকাল 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তো 14ই আগস্ট যে ওই যে স্বাধীনতা দিবস উপলক্ষে যে আর্মির যে মার্চ পাস্ট করিয়ে বাংলাদেশে 16 ডিসেম্বর করে, তো পাকিস্তান নাকি এবার শোনা যাচ্ছে যে তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং আলোচিত অনুষ্ঠান করবে, তাদের সব রকম সমরাস্ত্র এবং শক্তিমত্তার প্রদর্শন করবে। তো দেখা যাক কি হয়। আর এরই মধ্যে আবার দেখেন এই যে এই মক্কা জোটের কারণে, মক্কা জোট করেছে যে তাদের একটা ধারা আছে যেটা ন্যাটোর 5, তাদের মনে হয় 9, হ্যাঁ, তো সেটাতে বলা আছে যে এই 3 দেশে যদি কেউ হামলা করে তারা সম্মিলিতভাবে সেই হামলা, অথচ আমরা দেখতে পাচ্ছি গত 20 জুলাই থেকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা কন্টিনিউ তাদের হামলা করছে, কিন্তু তাদের সৌদি আরবকে রক্ষা করার জন্য পাকিস্তান এখনো কিছু করতে পারেনি। তো এইটা একটা ফ্যাক্টর। আর এখন আমরা আরেকটা জায়গায় যাই, যে এই পশ্চিম এশিয়ার যে যুদ্ধ মার্কিনীদের সাথে, লেবানন, বিশেষ করে লেবাননে ইসরায়েলিরা দক্ষিণ লেবাননে বেশ কিছু এলাকায় ঢুকে বসে আছে। তো সেইখানে তারা যেটা করতেছে এখন বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর কিছু ধ্বংস করতেছে, তার পাশাপাশি তারা আরেকটা মানবতা বিরোধী অপরাধ করতেছে, কৃত্রিম দাবানলের মাধ্যমে ইসরায়েল এই এলাকার ইতিহাস পৌঁছে যেতে চাইছে। হ্যাঁ, গত মঙ্গলবার দক্ষিণ লেবাননের যে খিয়াম এলাকা, সেইখানের বনাঞ্চলে এই বিভিন্ন ধরনের অগ্নিগোলক নিক্ষেপ করে তারা এই আগুন কৃত্রিমভাবে জ্বালাচ্ছে, দাবানল তৈরি করছে। তো নাবাতিয়া এলাকার যে সিভিল ডিফেন্সের যে চিফ হোসেন ফাকি, উনি বলেছেন যে আমাদের দলগুলো আগুন নেবানোর জন্য এখানে সার্বক্ষণিক কাজ করে, কিন্তু হঠাৎ ড্রোন এসে হামলা করে, এবং ড্রোন থেকে নানান ধরনের কেমিক্যাল স্প্রে করা হচ্ছে যাতে আগুন আরো বেড়ে যায়। তারপরে সেইখানে হোয়াইট ফসফরাস দেওয়া হচ্ছে যে একদম মানে ছাই হয়ে যায়। হ্যাঁ, তো এই সব কাজগুলো করতেছে, এবং তিনি বলতেছেন যে এর ফলে 30 থেকে 40% আমাদের জমি, ওই এলাকার জমিগুলো মানে নষ্ট হয়ে গেছে। এগুলো হয়তো আগামীতে কৃষি উৎপাদন করা যাবে কিনা, এটা একটা, এখন পশ্চিমারা ফ্রান্সরা দেখে না মানবাধিকার কোনো, এখন আর তারা এগুলো দেখে না। আর এর মধ্যে আরো একটা মধ্যপ্রাচ্যে যেটা আছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সকল দেশে তার দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে আনতেছে। তার মানে সে আর্মি তো কমাচ্ছে, এখন দূতাবাসও। কারণ এইটার কিন্তু আরেকটা সিমটম আছে, যে
এতে বোঝা যাচ্ছে যে তারা একটা বড় ধরনের হামলা হামলা করবে। শেষ। এইসব হামলা যেন তাদের দূতাবাসের কর্মী যত কম থাকে তাদের সেফটি বাড়বে। দেখা গেল ওই দেশেরই নাগরিক যারা এখানে চাকরি করে হ্যাঁ, তাদেরকেই রাখা হ্যাঁ, তো হয়েছে। এইসব কারণেই মানে এখন কিন্তু মধ্যপ্রাচ্যে যতই আমরা যেভাবে চেষ্টা করি, ঘটনাটা কিন্তু আরো সিরিয়াস দিকে যাচ্ছে আরকি। কত তারপরে মিনিট হয়েছে? 10 মিনিট মাত্র? 16 মিনিট। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যাই। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। সেইখানকার যে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জসওয়াল রণধীর, তিনি কিন্তু সম্ভবত গত সোমবার স্লোভেনিয়ায় আপনার ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে। এইটা নিয়ে খুব দিল্লিতে যে সংবাদ সম্মেলন সেখানে বলেছেন, এটা ভারতের যে কলকাতার একটি সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। আমাদের দেশে এটা আলোচনায় আসেনি। তো সেইখানে তিনি বলছেন যে এই দূতাবাসে হামলা মানে ভিয়েনা কনভেনশনের লক্ষণ, ভারত বিরোধী শক্তিরাই এগুলা করেছে বলে অভিযোগ দিল্লির। তবে কিভাবে হামলা হয়েছে তা তিনি জানাননি। তো এই যে বিষয়টা খেয়াল করেন, উনাদের দূতাবাস যখন হামলা হয় তখন ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়, ভারত বিরোধী শক্তি। আর উনারা যে আমাদের বাংলাদেশে দুইটা ইয়ের পর 24 সালের যে হ্যাঁ, 26শে জুলাই আমরা বলি, এরপরে যে ভারতের আগরতলা এবং অন্য একটি এলাকায় আমাদের দুইটি দূতাবাস তারা দখল করে নেয়, পতাকা পুড়িয়ে দেয় বাংলাদেশের, অফিস তছনছ করে, তখন কি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়নি? হ্যাঁ। তখন আপনারা কোথায় ছিলেন? আর আমাদের একটা প্রবলেম হলো, আমাদের বাংলাদেশী মানুষ নিজের দেশের কথাটা, নিজের কথাটা স্পষ্টভাবে বলতে পারে না যে ভবিষ্যতে আমি হয়তো ভারতের ভিসা পাবো না, এইটা সেটা। আরে আমার দেশের কথা আমি বলবো, এতে সে কি রিয়েক্ট করলো তাতে আমার কিছু আসে যায় না। তো এই হলো আর কি তাদের এই অবস্থা। আর এর মধ্যে আমরা যদি আবার এখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের দিকে ফিরে যাই, সেখানে আপনি দেখবেন যে ইরানের আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন যে যেই দেশটি আমাদের আত্মসমর্পণ করাতে চেয়েছিল তারাই এখন আলোচনার জন্য আমাদের কাছে অনুনয় বিনয় করছে। হ্যাঁ, তো এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও ইরানও অনমনীয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা লড়াই চালিয়ে যাবে। তেহরানের নতুন যে নিরাপত্তা প্রধান আপনি জানেন মহসিন রেজাই, ইনি স্পষ্ট করে বলছেন যুক্তরাষ্ট্র মানে ওই যে 6টা শর্ত, যুদ্ধ বন্ধ, আমাদের সম্পদ ফেরত দেওয়া, আমাদের যে সহযোগী বাহিনীগুলো আছে তাদের উপর হামলা বন্ধ করা, এগুলো হলেই তারা এটা আসবে। এইটা উনি এরপর ওই যে চীনের যে রাষ্ট্রদূত এবং চীনের একটি প্রতিনিধি দল তিনি দায়িত্ব গ্রহণ করার পর সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে প্রথম বৈঠকেই গত মঙ্গলবার আর কি তেহরানে এই চীনের যে রাষ্ট্রদূত কং পেইউ এর নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকারে বলেন এবং তিনি পাল্টা বলতেন আমাদের এই শর্ত না মানলে হরমুজ দিয়ে কোনো কিছু হবে না, এবং হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনার বিষয় থেকে পৃথক। মানে আমেরিকা যেহেতু এটা বারবার ইউজ করতে চাইছে, উনি কিন্তু অবস্থান বলে দিল। হ্যাঁ, তো তেহরান গত সপ্তাহে জানিয়েছিল যে ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত, শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষা রয়েছে, তবে সেটি এখনো কার্যকর হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যেহেতু মার্কিনিরা মাঝখান দিয়ে আঙ্গুল দিচ্ছে। হ্যাঁ, তো এরই সাথে ধরেন আপনার বাবাল মানদেবও যুক্ত একই সাথে। আর যেটা যে সবচেয়ে এখন এই মুহূর্তে আলোচনার বিষয় যে মার্কিনিরা এই অঞ্চল দিয়ে ইরান পাকিস্তানের যে আভ্যন্তরীণ রুটে চলাচল করে, আন্তর্জাতিক রুট বাদ দিয়ে, সেইখানেও হামলা করেছে। সেইখানে একটি জাহাজ 12তম জাহাজ আক্রান্ত হয়েছে। তো মজার ব্যাপার হলো মার্কিনিরা কিন্তু এই অঞ্চলে যুদ্ধ শুরুর আগে তারা সারাদিন বারবার বলতেছে যে আমরা এখানে দখল হরমুজ অবরোধ করে আছি, কিন্তু এইখানে যুদ্ধের আগে সেখানে 30 থেকে 40টি যুদ্ধ জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরে ছিল, এখন কিন্তু একটিও নেই, সব কিন্তু এখান থেকে দূরে। তো এবং ইরানিরা বলতেছে তারা যুদ্ধকালীন যেই অস্ত্র ব্যয় করছে তার চেয়ে বেশি উৎপাদন করছে। হ্যাঁ, এবং তাদের উৎপাদন অব্যাহত আছে। ইন্টারনেট অবকাঠামো যে ইন্টারনেট, ইরান তো এটা ওই যুদ্ধের সময় একবার বলছিল যে যুদ্ধের মাত্রা যদি তোমরা আরো বাড়াও আমরা কিন্তু সাগরের তলে সাগরের নিচে। তো এখন কিন্তু ইরানের পক্ষ থেকে আবার বলা হয়েছে, ইরানের যে বিশেষ বাহিনীর মুখপাত্র হোসেন মোহেবি উনি বলেছেন ইরানকে আবারও যদি হুমকি দেওয়া হয় তাহলে লাখ লাখ মাইল জুড়ে বিস্তৃত জ্বালানি পরিবহন লাইন, মানে ওই যে পাইপলাইন, ওই যে সৌদি আরব পিছন দিয়া বাবাল মানদেবের উপর দিয়া যে রপ্তানি করে, বা এদিকে আরব আমিরাত ভিতর দিয়া কি হরমুজ এরায় যে রপ্তানি করে, এইসব পাইপলাইন এবং হাজার হাজার বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আমেরিকান ও আমেরিকান সব ব্যবস্থা, এমনকি ইন্টারনেটের সাথে যুক্ত বৈশ্বিক অবকাঠামো হুমকির মুখে পড়বে। এবং কিন্তু ইরান তখন আরেকটা হুমকি দিয়েছিল, আমরা জানো যে মরুভূমিতে অনেকগুলা এআই ডাটা সেন্টার আছে। হ্যাঁ, আলিবাবা টালিবাবা এরকম নানান ধরনের আমেরিকানদেরও কিছু আছে, এগুলা সব ডেস্ট্রয় করে দেবে। এগুলো যদি ডেস্ট্রয় করে দেয় সারা পৃথিবী কিন্তু কমিউনিকেশন লেস হয়ে যাবে, ব্যাংকিং সেক্টর ধ্বংস, অনলি টেলিফোন ছাড়া আর কোনো কাজ হবে না। তো তাদের
এগুলোর মধ্যে যে সারা পৃথিবীতে এই মুহূর্তে তাদের যে মার্কিন সৈন্যদের একটা বিষয় সামনে চলে এসেছে যে আব্রাহাম লিঙ্কন যেটা মূলত 250 দিন যাবত আছে, আর এই অঞ্চলে আছে 210 দিন যাবত। এর মধ্যে তাদের সৈন্যদের মধ্যে সৈন্যরা ভেঙে পড়েছে, তাদের ফ্যামিলিগুলো, যেমন মিলিটারি টাইমসকে অ্যানাবেলা লোমা নামক এক নারী জানান তার স্বামী বিমানবাহী রণতরী থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সে ভয় পাচ্ছে তাকে অসম্মানজনকভাবে তাকে চাকরি থেকে অব্যাহত। তো এইগুলো তিনি জানিয়েছেন জাহাজের ওমবেডসম্যানের কাছে। এই ধরনের মোট আরেক সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডল জানিয়েছে আব্রাহাম লিঙ্কন অন্তত 6 জন নাগরিক সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে তাদের খাবারের সংকট, নষ্ট টয়লেট, হ্যাঁ, তারপরে লন্ড্রি ব্যবস্থা নাই। তো এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা 200 নাবিকের পরিবারের সাথে বৈঠক করে গেছিল। তো একই অভিযোগ এইসব এর আগেও উঠেছিল, ইউএসএস ত্রিপলি এবং ইউএসএস জেরাল্ড ফোর্ডেও পয় নিষ্কাশন এবং খাবারের সংকট উঠেছিল, এবং তখন কিন্তু আমেরিকা এগুলোর মিথ্যা বলে এড়ায় যেতে চেয়েছিল, কিন্তু তারপরে বলছে আগুন লাগার ঘটনা, হ্যাঁ, এগুলো সবই তারা এড়ায় যে এগুলো সব বোগাস ফেক। কিন্তু পরে এখন দেখা যাচ্ছে যে আসলে কি দেখা যাচ্ছে যে মার্কিন সৈন্যরা আসলে ব্যাপক ভোগ বিলাসে মত্ত। বলতেছে জাহাজের কি গোসলখানায় ছত্রাক হয়েছে, মানে একটু শ্যাওলা টেওলা করছে। আমরা তো এইসব ধরনের আমাদের ভারতীয় উপমহাদেশ বা এই অঞ্চলে হরদম স্বাভাবিক, কিন্তু এইটা ঘটনাটা এরকম হয়েছে কেন? মার্কিন সৈন্যরা কিন্তু আসলে ভোগ বিলাসে মত্ত থাকে, এবং আপনি খেয়াল করেন ওরা কিন্তু ওই হলিউডি সিনেমার মতোই কিন্তু ওদের ট্রেনিং দেওয়া হয়। মার্কিনীরা কি করে, কোনো জায়গায় গেলে আগে তাদের বিমান বাহিনী এবং ওই যে মিসাইল সিস্টেম ওই এলাকায় তছনছ করে দেয়, বোমা টোমা বিস্ফোরণ করে, পরে তাদের হাম্বি টাম্বিতে এইসব আর্মিরা উঠে একটা হেভি ফিগার, সুন্দর সুন্দর, মনে কি সুন্দর খায়া দেয়া। তো এরপরে তারা গিয়ে ওইখানে নামে, হ্যাঁ, নাইমা সাধারণ মানুষকে কিছু দাবরানি টাবরানি দেয়, কিছু গুলি টুলি করে, সেইটা আবার ওদের মিডিয়া কিছু ছবি তুলে দেখায় যে আমেরিকান আর্মি বিশ্ব জয় করে ফেলছে। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে এরা যে কতটা মানে অথর্ব সেটা প্রমাণ, মানে তারা দেখায় আমরা কমান্ডো করি, এই করি, সারা পৃথিবীতে ওই সিনেমার মাধ্যমে ইরানের ইস্পাহানে আমরা গিয়া আমাদের বিশেষ অভিযান চালাইছি, আর্মি নামছে, গিয়ে ওখানে আমাদের নাবিক উদ্ধার করেছি, এটা সেইটা, এই ধরনের নানান কথা বলে। কিন্তু বাস্তব অবস্থায় পড়লে, এবং মার্কিন বাহিনী যে এখন লেজে গোবরের অবস্থা, এবং বোঝা যাচ্ছে মার্কিন নেভি এখন কিন্তু সেনা সংকট, এবং বলা হয়েছে যে এই আব্রাহাম লিঙ্কনের এটা সরায় ত্রিপলি মিপলি হাবিজাবি আরো 2টারে পাঠাবো, ওগুলারও কিন্তু একই অবস্থা, ভাঙ্গা চুরা হয়ে যায়, ওগুলার টয়লেটেরও একই অবস্থা। তো এই দৌড় মারছে। এর মধ্যে আরেকটা খবর হলো আপনার আমাদের পুতিন সাহেব ট্রাম্পের সাথে একটু সমঝোতা করার চেষ্টা হয়তো করতেছে কূটনৈতিকভাবে। তিনি তার দেশে বন্দী সাবেক মার্কিন এক সেনা তাকে মুক্তি দিচ্ছে, কারণ তার অবস্থা খুব খারাপ ছিল। তার সে মার্কিন মেরিন সেনা রবার্ট গিলম্যান, তার অবস্থা খুব খারাপ হওয়ার কারণে তাকে মুক্তি দিল। তো এইটা গিলম্যানের একতরফা মুক্তি একটা ব্যতিক্রমী ঘটনা, এবং তাকে পাঠানো হয়েছে। ধারণা করেছে এর পিছনে মানবিকতার পাশাপাশি কূটনৈতিক হিসাবও রয়েছে, কারণ হঠাৎ করে আপনি দেখবেন রাশিয়ান অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে, তেল শোধনাগারে হামলা বেড়েছে, অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, রাশিয়ার সামরিক ব্যবস্থার দুর্বলতার সামনে চলে এসেছে, 4 বছর ধরে যুদ্ধের কোনো সমাধান নাই। আর এর মধ্যে আবার গত জুলাইয়ের শেষ দিকে জেলনেস্কির সাথে ট্রাম্প বৈঠক করেছে, সেটা একটা নতুন উদ্বেগ তৈরি হয়েছে পুতিনের জন্য। অবশ্য 1 বছর আগেও পরিস্থিতি ভিন্ন ছিল, তখন আলাস্কায় ট্রাম্প পুতিনকে লালগালিচা সংবর্ধনা দিয়েছিল, মনে ছিল রাশিয়ার শর্ত মেনে ইউক্রেন যুদ্ধের সমাধান আসবে, কিন্তু সমাধান আসেনি। তাই এই অবস্থায় পুতিন এখন যেমন অংশীদার, ট্রাম্পকে বোঝাতে চাইছে আর কি, যে পুতিন এখন এমন একজন অংশীদার যার সঙ্গে আলোচনা করে সমঝোতা করা সম্ভব। তাই এই উপহারের বিনিময়ে মস্কো কি চায় সেটাই এখন গুরুত্বপূর্ণ, মানে তার এই মুক্তিটাকে উপহার হিসেবে মনে করা যায়, কারণ একতরফা। এবং কূটনৈতিক মহলের অনেকের ধারণা রাশিয়া এর বিনিময়ে ইউক্রেন যুদ্ধ নিষেধাজ্ঞা এবং ওয়াশিংটন মস্কোর সম্পর্কের যে টানাপোড়েন এইটা মেরামত করতে চাচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ আতিক ভাই, ছুটির দিনে আপনি আমাদের সময় দিলেন। তো সুপ্রিয় দর্শক, এখন আপনার পালা, আপনি এই ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন, পুরোপুরি দেখে লাইক কমেন্ট শেয়ার করেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই টক শোটা আপনারা উপভোগ করছেন সেটাও লিখে জানিয়ে দেন। আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদের কমেন্ট জানান বা আমাদেরকে মেইল করতে পারেন, আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করব। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।